আজকের এই লং ডিজায়ার যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত বীর বিক্রম মেজর হাফিজ, উপস্থিত এয়ার ভাইস মার্শাল আলতাফ সাহেব, এবং আহ, যে ব্যক্তিটি আজকে এই অনুষ্ঠানটি অর্গানাইজ করেছেন, উপস্থিত জেনারেল আকবর সাহেব, এবং আমার সামনে উপস্থিত ডিফেন্স রিটায়ার্ড অফিসার বৃন্দ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আপনারা যারা বক্তব্য রেখেছেন এখানে, সেই বক্তব্যগুলো থেকে কম বেশি আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কম বেশি অনেকগুলাই বেরিয়ে এসেছে। তারপরে আমি সেখান থেকেই যদি একটু শুরু করি। আমি প্রথমেই আমার মনে হয় একটা বিষয় বোধহয় পরিষ্কার করা ভালো। আহ, একটু আগে আহ, মহাসচিব সাহেব ওনার বক্তব্যে একটি বলেছেন যে আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন 21 তারিখে, আহ, সেখান থেকে আসার পরে উনি অসুস্থ হয়েছেন, আর্মিতে জন্য গিয়েছিলেন, অসুস্থ হয়েছেন। সেটা হচ্ছে আহ, ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু উনি যে অনুষ্ঠানটিতে গিয়েছিলেন যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন। ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম, মনে হয় না গেলে বোধহয় ভালো হয়। কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি, ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন। এবং উনি যখন অনুষ্ঠান থেকে ফিরে আসেন, তারপরে আমাদের সাথে কথা হয়েছিল। ওনার সাথে আমার ছোট ভাইয়ের স্ত্রী, সেও অনুষ্ঠানটিতে ছিল, আম্মার সাথে গিয়েছিলেন। আহ, ওর কাছে যেটা শুনেছি, ও যখন কথা প্রসঙ্গে আমরা যখন রাতে গল্প করছিলাম সবাই, এরকম জুমে আমরা যখন কথা বলছিলাম, তখন আমার ছোট ভাই স্ত্রী স্মৃতি বলছিল যে আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময়, মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে, আহ, মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ। সো এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বোধহয় বুঝতে কারো বাকি থাকে না যে আপনাদের সাথে, আপনি সার্ভিসে অথবা রিটায়ার্ড যে অবস্থায় থাকুন, আপনাদের সাথে জিয়া ফ্যামিলির বোধহয় সম্পর্কটা কি। আমি এই পুরো বিষয়টা, এই ছোট্ট ঘটনা দিয়ে বিষয়টি বোঝানোর আপনাদের সামনে চেষ্টা করলাম, তুলে ধরলাম। এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, যারা এই ঘরে আছেন, যারা আপনাদের থেকে শুনবেন, অথবা অনলাইনে যারা দেখছেন, সবাই বোধহয় বিষয়টি বুঝতে পারবেন উনি কতটা আহ, মানে ওনার মনটা কোন জায়গায়, মনটা কোথায় ওনার আছে, উনি কিভাবে দেখেন পুরো ডিফেন্সকে, বাংলাদেশের, সেটি আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, পুরো ডিফেন্সটাকে উনি কিভাবে দেখেন। একদিন এটারই পার্ট ছিলেন উনি। ইনেবে আমরাও এটারই পার্ট ছিলাম। কাজেই এখানে মেজর রেজা যেটা বলেছেন, অথবা মেজর আহ, মান্নান খুব সম্ভব উনি যেটা বলেছেন যে অল্প কিছু মানুষের কিছু ঘটনার জন্য আমরা যাতে, আমি যাতে না বলবো যে এই ধারণাটি সম্পূর্ণভাবে ভ্রান্ত, সম্পূর্ণভাবে এটি ভ্রান্ত। আমার মনের মধ্যে এরকম কিছুই নেই, আমার মনের মধ্যে এরকম কিছুই নেই। কাজে এইটি এটি দয়া করে আপনারা ভুল বুঝবেন না। আহ, শামসুজ্জামান সাহেব, লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান সাহেব একটি কথা বলেছেন যে বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল, সেখানে একটা বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া সম্পর্কে নেগেটিভ পারসেপশন বা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। মেজর রেজা বা মেজর মান্নান যেটা বলেছেন, যে ভ্রান্ত ধারণা সামান্য কিছু মানুষের, যে এরকমই একটা ধারণা স্বৈরাচার তৈরি করেছিল একটা দূরত্ব তৈরি করার জন্য। কাজে এটি আমাদের কনসেপ্ট না, আমাদের ধারণা, এটি সম্পূর্ণভাবে তাদের ছিল। আমার মনে হয় এই বিষয়টি বোধহয় আজকের পরে ক্লিয়ার হয়ে গেছে। আমি আমার পার্সোনাল একটি, আমাদের ব্যক্তিগত পারিবারিক একটি ঘটনা আপনাদের সাথে, আপনাদের সামনে তুলে ধরেছি। আমার মনে হয় এটার মাধ্যমে বোধহয় পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। এটি গেল একটি। আসুন এবার আহ, এখানে কয়েকজন বক্তা তাদের বক্তব্যে আহ, রাজনীতির বিষয় বলেছেন। আপনারা কেউ কেউ সম্পৃক্ত আছেন অনেক দিন ধরে, কেউ কেউ সম্পৃক্ত হতে চাইছেন। আমার মনে হয় এই বিষয়ে বোধহয়
আমাদের মেজর হাফিজ সাহেব, বীর বিক্রম হাফিজ সাহেব, উনি ওনার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। কাজে মনে হয় বিষয়টা বোধহয় অনেকটাই অনেকের কাছে পরিষ্কার হয়ে গেছে। এই বিষয়টা আমরা বরঞ্চ আলোচনা আর করার প্রয়োজন নেই আমি মনে করি। এটা সময়ই বলে দিবে আসলে, এটা সময়ই বলে দিবে। এবং আপনারাও যারা করতে চাইছেন রাজনীতি, সেটা আপনারা ধীরে ধীরে অবশ্যই করবেন, কেন করবেন না, অবশ্যই যোগ্যতা ভিত্তিতে। তবে আমার কাছে মনে হয় যে আমরা যদি আহ, মেজর হায়দারের কথাটি ধরি, যে হয়তো সবাই সবকিছুর জন্য ফিট ইন না, সবাই পার্টি পলিটিক্স নাও ফিট ইন হতে পারে, এটা স্বাভাবিক, স্বাভাবিকতা মানতে হবে। কিন্তু আপনার অন্য কোয়ালিটি অবশ্যই আছে। এখানে যারা সিনিয়র্স আছেন তারা জানবেন, দেখেছেনও। মেজর হাফিজ সাহেব আছেন, উনি দেখেছেন, সেই সময় আরো কয়েকজন আছেন দেখেছেন, যে আব্বার কাঁধে যখন দেশের দায়িত্বভার এসে পড়লো, তারপরে কিন্তু সেই সময়ও কিন্তু তখন যখন পরিবর্তনটা হলো, যে গভর্নমেন্ট ফল করলো, তখন পরিবর্তনটা হলো, তখনও কিন্তু আমরা দেখেছি অ্যাডমিনিস্ট্রেশন সহ বিভিন্ন জায়গায় কিন্তু সব সিস্টেম কোলাপস করে গিয়েছিল। ঠিক গত 15-16 বছরে যেই স্বৈরাচারের বিরুদ্ধে রিটায়ার্ড হোক, সার্ভিং হোক, সব জায়গায় সাধারণ মানুষ সহ সবাই যে আন্দোলন করেছে, এবং যেই স্বৈরাচারের পতন হয়েছে, এই গত 15-16-17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন, তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স, যেটাই হোক না কেন, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। এগুলো যেরকম পলিটিসাইজ হয়েছে, এর বাইরে যেই ইনস্টিটিউশনগুলো আছে গভর্নমেন্টের, কম বেশি সবগুলোকেই কিন্তু সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের সকলকে সামনের দিনে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে, যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে। বিকজ গণতন্ত্র স্টাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতে হবে। গত 16-17 বছরে যেই কাজগুলো হয়েছে, যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করা হয়েছে, তার অন্যতম মূল কারণ ছিল যে জবাবদিহিতা ছিল না। দেশে কোনো জায়গায় কোনো জবাবদিহিতা ছিল না, এটা আমরা সকলে ভালো করে জানি। যতক্ষণ জবাবদিহিতা তৈরি না হবে, ততক্ষণ দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব না। দেশে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না যতক্ষণ জবাবদিহিতা না হবে। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে জবাবদিহিতা পরিস্থিতি, ব্যবস্থা, অর্থাৎ গণতন্ত্র অবস্থা ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে। এবং তার পরবর্তীতে যেটা হবে, আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে আবার, যতটুকু দ্রুততা সম্ভব দ্রুততার সাথে আমাদেরকে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। কারণ এই প্রতিষ্ঠানগুলো যদি টিকে না থাকতে পারে, ডিফেন্স যেমন আছে, ওদিকে সিভিল ব্যুরোক্রেসি আছে, পুলিশ আছে, ইলেকশন কমিশন আছে, প্রত্যেকটা সিস্টেমকে তারা ধ্বংস করে দিয়েছিল। এগুলোকে আমাদের সবগুলোকে গড়ে তুলতে হবে। দেশের সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে, সাইবার সিস্টেম থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিস্কের মধ্যে আছে। আমি সেই ডিটেল ডিসকাশনে এখন যাচ্ছি না, আপনাদের অনেকেরই কম বেশি ধারণা আছে। ইভেন আমাদের যে পুরো সাইবার সিস্টেম যেটা আছে, সেটা কতটুকু থ্রেটের সামনে আছে এখন বিভিন্নভাবে। আমি ডিটেল ওপেন, যেহেতু পুরো বিষয়টা, আমি ওপেন ডিসকাশনে গেলাম না। কাজেই আপনাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যাদের সেই কোয়ালিটিগুলো আছে, বা যাদের সেই ট্রেনিংগুলো আছে, যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই বিষয়গুলোর উপরে কাজ করেছেন। কাজেই সবসময় যে আপনি দেশকে যদি সার্ভিস দিতে চান, ব্যাপারটা হচ্ছে, আসুন এখন ব্যক্তির থেকে আমরা বলি দল বড়, দলের থেকে দেশ বড়। কাজেই দলকে সার্ভিস আপনি দিতে চাচ্ছেন, কিন্তু আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে দেশকে সার্ভিস দেবার, তাহলে কেন আপনি সেটাকে প্রিফার করবেন না? আমি তো মনে করি দেশকে সার্ভিস দেওয়াটা আরো অনেক বড় ব্যাপার। আমরা চাই আপনাদের মধ্যে, আমি ব্যক্তিগতভাবে চাই, ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে, আপনাদের মধ্যে যারা কোয়ালিফাইড, এই মানুষগুলোকে আমরা এরকম দেশকে যাতে আপনারা সার্ভিস দিতে পারেন, শুধু দল নয়, আরো বড় পরিচয় দেশকে যাতে সার্ভিস দিতে পারেন, আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করবো এবং তাদেরকে আমরা সেই দায়িত্ব দেব, যাতে আপনি গর্ব করে আপনার জেনারেশনকে, নেক্সট জেনারেশনকে বলতে পারেন যে ইয়েস, আমি দেশকে সার্ভিস দিয়েছি, আমি এই ধ্বংসপ্রাপ্ত একটা প্রতিষ্ঠানকে ধীরে ধীরে আমরা গড়ে তুলেছি। এরকম গর্ব যাতে আপনি করতে পারেন, আপনার ভবিষ্যৎ বংশধর তাদের পরবর্তী বংশধরের কাছে যাতে আপনাকে নিয়ে গর্ব করতে পারে। আমি এখানে মেজর জোহা, উনি কতগুলো বিষয়ে আলোচনা করেছেন।
আমরা একটু পরে, কিছুক্ষণ পরে আমরা আপনাদের কাছে কতগুলো ফোল্ডার দিব। মেজর জোহা ওনার বক্তব্যে বেশ কতগুলো বেসিক বিষয় উনি তুলে এনেছেন। কিন্তু উনি প্রাইমারি এডুকেশনের কথা বলেছেন, উনি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন। এর বাইরেও উনি বলেছেন যে আমাদের এডুকেশন সেক্টরের কথা, বিশেষ করে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কথা উনি বলেছেন, তাদের শিক্ষার কথা বলেছেন, কালচারের কথা বলেছেন, গেমসের কথা বলেছেন। আমি আপনাদের কাছে, নিশ্চয়ই আপনারা গত দুদিন ধরে পত্র পত্রিকা সহ নিউজ মিডিয়াতে নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনারা দেখেছেন, পড়েছেন যে গত দুদিন ধরে আমরা কিন্তু একটি প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামটা আজকে থার্ড ডে হয়েছে। গত দুদিন ছিল আমাদের স্টুডেন্ট ফ্রন্টদেরকে নিয়ে সারা দেশে, আজকে হয়েছে আমাদের অন্য দুটি অর্গানকে নিয়ে। সেখানে আমরা কি করছি আপনাদের সকলেরই মনে আছে, যেহেতু কম বেশি আপনারা সবাই না হলে অনেকেই আপনারা বিএনপি রাজনীতির সাথে জড়িত। আপনাদের মনে আছে যে প্রায় 2.5 থেকে 3 বছর আগে আমরা 31 দফা নামে 31টা দফা জনগণের সামনে, দেশের সামনে উপস্থাপন করেছিলাম। 31টা দফার মধ্যে অনেক কিছু আছে, কনস্টিটিউশনাল ব্যাপার আছে, 31টা দফার মধ্যে ইকোনমিক ব্যবস্থা আছে, এডুকেশন আছে, উইমেন এম্পাওয়ারমেন্ট আছে, অনেক বিষয় আছে, লিগ্যাল ম্যাটার্স আছে। আহ, আমার কাছে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে মনে হয়েছে ওই বিষয়গুলো তো আছে, কিন্তু সরাসরি জোহা সাহেব যেটা ওনার বক্তব্যে বলেছেন, সরাসরি মানুষকে রিলেট করে, অর্থাৎ কোনো একটা পলিসি যদি আপনি নেন অ্যাজ এ গভর্নমেন্ট, সেই পলিসিটা যদি যে কোনো মানুষ, একজন প্রাইমারি স্কুলের টিচার হতে পারে, একজন গ্রামের কৃষকের ওয়াইফ হতে পারে, অথবা কৃষক নিজে হতে পারে, একজন প্রাইমারি বা সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট হতে পারে, একজন ছোট ব্যবসায়ী হতে পারে, যে কোনো ব্যবসায়ী হতে পারে। আপনি কোনো একটা পলিসি নিলে যদি তার লাইফটা একটু হলেও বেটার হয়, সেই বিষয়গুলো কি কি, সেরকম কি বিষয়, এরকম কতগুলো কোর্স সাবজেক্টকে আমরা চুজ করে বের করে নিয়ে এসেছি আমাদের 31 দফা থেকে। এবং সেই বিষয়গুলো আমরা গত কয়েকদিন ধরে, গত 3 দিন ধরে আমরা আমাদের যারা পার্টি স্ট্রাকচারের মধ্যে আছেন এরকম লিডারশিপকে আমরা দিচ্ছি, যাতে এইগুলো নিয়ে তারা চলে যেতে পারেন। এখন এখানে জোহা সাহেবের কয়েকটা পয়েন্টের মধ্যে আমি দুই তিনটা একটু ডিসকাস করব আপনাদের সামনে। আহ, যেমন উনি বলেছেন যে নারীদের ক্ষেত্রে, নারীদের সিকিউরিটির ক্ষেত্রে বলেছেন, এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন। আপনারা নিশ্চয়ই বাই নাও জানেন যে আমি যেটা বললাম গত 3 দিনে আপনারা খবরে পড়েছেন, এর মধ্যেও শুনেছেন, আমরা আমরা ফ্যামিলি কার্ড নামে একটা কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এটা আমরা গভর্নমেন্ট বা স্টেটের পক্ষ থেকে দিব। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কাকে দিব আমরা। হ্যাঁ, প্রথমে অবশ্যই আমরা যারা ডিপ্রাইভ, যারা ডিজার্ভ করে মোর, গ্রামের অসহায় মানুষ, অসহায় পরিবার যেগুলা, এদেরকে আমরা দেব। এদের মধ্যে কাদেরকে দিব? এই ফ্যামিলি কার্ডটা আমরা শুধু দিব মহিলাদেরকে। আমরা এর মধ্যে হিসাব করে বের করেছি যে বাংলাদেশে প্রায় 4 কোটি ফ্যামিলি আছে। অ্যাজ এ ফ্যামিলি হিসাবে যদি ধরি, এটা গভর্নমেন্টের একটা রুল আছে ইন্টারন্যাশনালি, যেটা ধরে 5 জনের একটা ফ্যামিলি মেম্বার মিলে একটা ফ্যামিলি ধরা করে। আমরা অনেনের যদি এভাবে ধরি, 4 কোটির মতন ফ্যামিলি আছে। আমরা গ্র্যাজুয়ালি শুরু করব, প্রথম এইম থাকবে 50 লক্ষ, এইভাবে যাব। কাদেরকে দিব? আমরা শুধু মহিলাদেরকে দিব। এটার মধ্যে কিছু ফ্যাসিলিটিস আছে। গভর্নমেন্টের রুল অনুযায়ী গভর্নমেন্ট সবসময় পাইলট প্রজেক্ট করে। কোথায় কোথায় পাইলট প্রজেক্ট, কি কি ক্রাইটেরিয়াতে হবে, সেটাও মোটামুটি ভাবে আমরা ডিসাইড করেছি যে ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে, মহাসচিব সাহেব এটা আপনাদের সামনে তুলে ধরেছেন, গভর্নমেন্ট ফর্ম করলে আমাদেরকে ওই প্রসেসগুলো প্রথমে ফলো করতে হবে। ইট উইল টেক লিটল টাইম, বাট ইনশাল্লাহ আমরা করবো। সেটা কিভাবে করব, বাজেট কিভাবে আসবে, এগুলো সবই আমরা কম বেশি ওয়ার্কআউট করেছি আমরা এগুলোর উপরে। অনেকে বলতে পারেন আপনারা এত ল্যাভিশ প্রজেক্ট কিভাবে করবেন, বাট বাজেট কিভাবে করব সেটা উই হ্যাভ ওয়ার্কড অন দ্যাট। আমরা এটা কেন দেব, খুব সিম্পলে আমি আসি। দেখুন, আমরা ওখানে বলেছি আমরা কিছু কিছু প্রোডাক্ট দিব। পাইলট প্রজেক্টের মধ্যে 2 ভাগ থাকবে। একটা ভাগে আমরা তাদেরকে 2 থেকে 2.5 হাজার টাকা ক্যাশ দেবো প্রতি মাসে। আরেকটা পার্টে, পাইলট প্রজেক্টের মধ্যে আরেকটা পার্টে আমরা দেখব যে তাদেরকে এসেনশিয়াল কতগুলো ফুড প্রোডাক্ট দিব আমরা, খুব এসেনশিয়াল ফুড প্রোডাক্ট তাদেরকে আমরা দিব। পাইলট প্রজেক্টে যেটা নিয়ম আছে গভর্নমেন্টের, সেই হিসেবে আমরা 3 থেকে 6 মাস দেখবো যে কোনটার রেজাল্ট কেমন পাওয়া যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে, খুব সংক্ষেপে যদি বলি, গ্রামের যে একজন মহিলা, একজন হাউস ওয়াইফ, তার ছেলে মেয়ে পড়ালেখা করছে, তার স্বামী কোনো না কোনো একটা জব করছে, সে সংসারটা আগলে রাখছে, সে ফ্যামিলিকে দেখাশোনা করছে। কিন্তু এন্ড অফ দ্য মান্থ যদি তার হাতে যদি একটা মিনিমাম ক্যাশ থাকে, প্রথমত কার্ডটা পাওয়ার সাথে সাথে কিন্তু
সে আপলিফট হবে কিন্তু সোশ্যালি বলেন, শ্বশুর বাড়ির কাছে বলেন, নিজের ফ্যামিলির কাছে, যে গভর্নমেন্ট তাকে রিকগনাইজ করেছে। এই কার্ডটা কিন্তু যেমন ডিপ্রাইভ যারা আছে, আন্ডার প্রিভিলেজ হোক, লেস প্রিভিলেজ হোক, এরকম ফ্যামিলি থেকে পেতে পেতে এখানে আপনারা যারা আছেন, আপনাদের সকলের ওয়াইফরাও পাবেন, আমার ওয়াইফরাও পাবেন, সকলেই পাবেন। কিন্তু ডেফিনেটলি আমাদের সেটা প্রয়োজন নেই, সেই স্টেটের হেল্পটা প্রয়োজন নেই, আমরা ডেফিনেটলি সেটা ড্র করব না, এইটুকু অনেস্ট আমরা কমেন্ট। কিন্তু এটা আমরা জেনারেল করেছি। কেন জেনারেল করেছি? খেয়াল করে দেখবেন যে এই ধরনের প্রিভিলেজ যেগুলো দেওয়া হয়, বিভিন্ন রকম ইন্টারফেরেন্স হয়, কাদের জন্য কি জন্য হয় অত ডিটেলে যাচ্ছি না। তাতে হয় কি, অনেকে যারা ডিজার্ভ করে তারা পায় না, একই পরিবারের কয়েকজন পেয়ে যাচ্ছে, এরকম কারাপশন হয়। কারাপশনটা যাতে কম হয়, হবে না আমরা বলছি না, কম হয় সেজন্য আমরা এটাকে জেনারেলাইজ করে দিচ্ছি। দেশের প্রেসিডেন্টের ওয়াইফও পাবে। এই দেশে রয়্যাল ফ্যামিলি ছাড়া এই দেশে একটি প্রিভিলেজ দেয়, সেটা হচ্ছে চাইল্ড বেনিফিট দেয় ইউকেতে। এই চাইল্ড বেনিফিট দেশের প্রাইম মিনিস্টারও ড্র করতে পারে যদি তার 12 বছরের বাচ্চা থাকে। একজন ট্যাক্সি ড্রাইভার যেরকম ড্র করতে পারবে, দেশের প্রাইম মিনিস্টার পারবে। সেই জন্য ফ্যামিলি কার্ডটা আমরা ওরকম জেনারেল আছে। এখন গ্রামের যে মহিলাটা পাবে, সে যদি যে ফুড প্রোডাক্ট পাবে, সে ওখান থেকে নিশ্চয়ই কিছু টাকা সে বাঁচাতে পারবে। আর যে ক্যাশ টাকা পাবে, সেও হাতে একটা টাকা পেল। যেই পেল, বেসিক যেই জিনিসটা, জেনারেল যেই জিনিসটা হবে, যে তার হাতে যেই স্ট্রেংথটা থাকবে, ফাইন্যান্সিয়ালি হোক অথবা সংসারের খরচ থেকে বাঁচিয়ে সে যেটা নিতে পারবে, সেটা সে কি করবে? প্রথমেই সে তার বাচ্চাদের এডুকেশন এবং ফ্যামিলির হেলথের পিছিয়ে সে এডিশনাল রিসোর্সটা খরচ করবে। থার্ড যেটা সে করবে সেটা হচ্ছে যে সেটা অল্প অল্প করে সে ইনভেস্ট করবে, অর্থাৎ লোকাল ইকোনমি আস্তে আস্তে স্ট্রেনদেন হবে। আপনি এইভাবে যদি 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর পরে কিন্তু আপনি একটা পরিবার পাবেন যেখানে বেসিক এডুকেশন আছে অ্যান্ড হেলদি পরিবার, ফাইন্যান্সিয়ালি মোটামুটি ভাবে সলভেন। আপনি এইভাবে 1,000, 5,000, 10,000, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1.5 কোটি, 2 কোটি পরিবারকে যদি আপনি এইভাবে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ওভারঅল পিকচারটা চিন্তা করেন, দেশের ইকোনমি এবং দেশের আপনার স্ট্রেংথ, ইকোনমিক স্ট্রেংথ এবং এম্পাওয়ার্ড ফ্যামিলির সংখ্যা কত বেশি হচ্ছে। আপনি হেলদি পরিবার পাচ্ছেন, এডুকেটেড উইথ এ বেসিক এডুকেশন ব্যাকগ্রাউন্ড পরিবার পাচ্ছেন। মেইন জিস্ট হচ্ছে, এটার মধ্যে আরো লম্বা অনেক কিছু আছে, মেইন কারণ হচ্ছে এইটা। এরপরে আসেন, জোয়া সাহেব বলেছেন যে স্বাভাবিকভাবে যখন এম্পাওয়ার্ড হবে, কনফিডেন্স যখন বাড়বে, তাদের উপরে অত্যাচার নির্যাতন যেটা হচ্ছে সেটার জবাব সে নিজেই তখন দিতে সক্ষম হবে। সেটার জবাব তখন সে নিজেই দিতে সক্ষম হবে, যেহেতু এডুকেশনের রেটও বাড়বে। এডুকেশনের বিষয়টা গত বিএনপির সময়, খালেদা জিয়ার সরকারের সময় ওনারা কিন্তু করে এসেছেন যে এডুকেশন। আমি সকালবেলায় বক্তব্যে বলছিলাম অনুষ্ঠানে যে নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। প্রিয় উপস্থিতিবৃন্দ, শিক্ষিত মা তৈরির পরিকল্পনা আমরা করে এসেছি, সেটি বাস্তবায়ন হচ্ছে। এখন শিক্ষিত মা এবং একজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা গড়ার কাজে আমরা হাত দিতে চাই। আমরা মনে করি ইনশাল্লাহ আমরা সেটিতে সাকসেসফুল হব। এরপরে আসুন, আমি খুব সংক্ষেপে নিয়ে আসি, আমাদের প্রায় 2 ঘন্টার উপরে হচ্ছে এই মিটিং। এরপরে জোহা সাহেব আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে এডুকেশন। আমরা মনে করি আজকে কারাপশন মানে দুর্নীতি বিরোধী দিবস ইউএন এর আজকে। আপনাদের যে ফোল্ডার হবে ওখানে কিন্তু আমরা একটা ইন্ডেক্স, একটা লিফলেট দিয়েছি। সেই লিফলেটে দেখবেন একদম ফ্যাক্টস এন্ড ফিগার দিয়ে, এটা আমাদের রিসার্চের রেজাল্ট না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তাদের রিসার্চের, এটা রিসার্চের রেজাল্ট। সেটি হচ্ছে 2001 সাল থেকে যখন বিএনপি আসলো, তারপর থেকে 2006 সাল পর্যন্ত কারাপশনের ইন্ডেক্সে বিএনপি ডেভেলপ করেছে, অর্থাৎ কারাপশন কমেছে এবং বাংলাদেশের মার্ক বেড়েছে। এবং 2001 সালে যখন বিএনপি নেয়, তখন তাদের যেই প্রসেসে তারা কারাপশন ইন্ডেক্সটা তৈরি করতো, সেই প্রসেসে 0.4 পেয়েছিল বিএনপি, সরি, বাংলাদেশ পেয়েছিল 0.4 সেই সময়। 0.4 মানে সবচেয়ে লোয়েস্ট গ্রেড পেয়েছিল। বিএনপি যখন ক্ষমতা হ্যান্ড ওভার করে কেয়ারটেকার কাছে 2006 সালে, তখন সবচেয়ে দুর্নীতির তকমা থেকে বেরিয়ে এসেছিল, তখন 2.0-তে চলে এসেছিল, অর্থাৎ 0.4 থেকে 2.0-তে চলে এসেছিল। ফ্যাক্টস অ্যান্ড ফিগার সব গ্রাফ আপনাদেরকে আমরা দিচ্ছি, আপনারা এটা দেখতে পারবেন, সবকিছু সেখানে আছে। কাজেই এই কথাটা আমি এই জন্য বললাম যে আমরা মনে করি যে যেটা এসছে যে বাচ্চাদের ক্ষেত্রে, আমরা মনে করি যে কারাপশনকে যদি
একদম এরিডিকেট করতে নাও পারি আমরা, কিন্তু একটা জায়গায় একটা একটা এমন একটা জায়গায় নিয়ে আসতে পারি যেখানে বলতে পারবো না যে না মোটামুটি ভাবে আমরা কারাপশন ফ্রি একটা কান্ট্রি। সময় লাগবে অনেক, কিন্তু এটা আমাদেরকে শুরু করতে হবে একদম প্রাইমারি লেভেল থেকে। এখন এই প্রাইমারি লেভেল থেকে যদি শুরু করতে, অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে শুরু করতে হবে, প্রাইমারি স্কুল থেকে যদি শুরু করতে, অবশ্যই উই হ্যাভ টু হ্যাভ গুড টিচার্স। নর্মালি আমাদের দেশে একটা পারসেপশন বা কনসেপ্ট বা একটা প্র্যাকটিস হচ্ছে যে নর্মালি MA BA মাস্টার্স পাশ করে যেই ছেলেটা চাকরি পাচ্ছে না সে চলে যায় প্রাইমারি স্কুলের টিচার হয়। আমরা এই জিনিসটাকে চেঞ্জ করতে চাচ্ছি, ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্টটাকে আমরা প্রাইমারি স্কুলে আনতে চাচ্ছি। এখন যারা অলরেডি হয়ে গেছে তাদেরকে তো আমরা আর ফেলে দিতে পারবো না, বাদ দিতে পারবো না, তাতে আরেকটা সমস্যা বাড়বে। এদেরকে আমরা ট্রেনিং দিতে চাচ্ছি। আমরা প্রায় 3.5 লক্ষের মতন প্রাইমারি স্কুল টিচার আছে সারা দেশে। এদেরকে আমরা ওয়ান ট্যাব ওয়ান টিচার একটা পলিসির মধ্যে আনতে চাচ্ছি, অনলাইনে কানেক্ট করে তাদেরকে আমরা ট্রেনিং দিব, যেই ট্রেনিংটার মাধ্যমে তারা আস্তে আস্তে বাচ্চাদেরকে শিখাবে, সঠিকভাবে সঠিক শিক্ষাটা দিতে সক্ষম হবে তারা। যার ফলে 5 বছর না, এটার এফেক্ট আমরা অন্তত 10 বছর পরে পাবো আমরা। এই এক্সকিউজ মি, পজিটিভ রেজাল্ট আমরা 10 বছর পরে পাবো। বাট আমরা শুরু করছি। এবার আসুন কালচার বা আর্ট বা স্পোর্টস। আমরা স্পোর্টসের বিষয়টা গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা 5-6টা স্পোর্টস আমরা একদম কম্পালসারি করে দেবো। এখন যেরকম ইতিহাস অঙ্কে পাশ করতে হবে, না হলে ফেল পরীক্ষায়, ঠিক আমরা দিয়ে দেবো এরকম স্পোর্টস অ্যাজ এ সাবজেক্ট দিয়ে দেবো যেখানে বাচ্চাদেরকে পাশ করতে হবে। কালচারের ব্যাপারে আমরা সাবজেক্ট দিয়ে দেবো যেখানে তাকে পাশ করতে হবে। এরকম সাবজেক্টটা থাকবে, কালচার থাকবে, সেখানে স্পোর্টস থাকবে। এই বিষয়গুলোকে আমরা একদম কম্পালসারি করবো। এগুলা আপনার ম্যান্ডেটরি থাকবে একদম সাবজেক্টগুলো। সো ফলে একটা বাচ্চা যখন ল্যাঙ্গুয়েজ, আমরা সেকেন্ড এবং থার্ড ল্যাঙ্গুয়েজের উপরে আমরা জোর দিচ্ছি, সেকেন্ড এবং থার্ড ল্যাঙ্গুয়েজ হবে। এর মধ্যে আমাদের কয়েকটি দেশের সাথে অলরেডি কথা হয়েছে, তারা খুব ইন্টারেস্ট শো করেছে যে তারা এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ ট্রেনার যারা থাকবে তাদেরকে শিখিয়ে দেবে। শিখিয়ে দিয়ে 10 জন ট্রেনার, বা কথা প্রসঙ্গে উদাহরণস্বরূপ বলছে, তারা তাদের খরচে 10 জন ট্রেনার তৈরি করবে, যারা আরো 100 জন তৈরি করবে, ওই 100 জন আরো 1000 জন তৈরি করবে। আমাদের ফ্রেঞ্চদের সাথে কথা হয়েছে, আমাদের চাইনিজদের সাথে কথা হয়েছে, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজের জন্য কথা হয়েছে, আমাদের ব্রিটেনে অলরেডি কথা হয়েছে, আমরা ইটালিয়ানদের সাথে কথা বলছি, আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও ইনশাল্লাহ ইন্ট্রোডিউস করবো। এই ল্যাঙ্গুয়েজগুলো যখন তারা শিখবে, সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ যখন শিখবে উইথ ইংলিশ অফকোর্স, এবং যখন একটা বাচ্চা স্পোর্টসে ভালো হবে, কালচার অর্থাৎ সে কোনো একটা মিউজিক ইকুইপমেন্ট বা বাজাতে পারবে, অথবা সে স্পোর্টস একটাতে ভালো হবে, সে আর্ট ভালো করতে পারবে এবং ল্যাঙ্গুয়েজ জানবে। এগুলার পাশাপাশি আমরা স্কুলে এবং স্কুলের বাইরে আমরা অনেকগুলো টেকনিক্যাল কলেজ বা টেকনিক্যাল ইনস্টিটিউশন এবং ভোকেশনাল ইনস্টিটিউশনের উপর আমরা জোর দিচ্ছি। সেই প্ল্যানিংগুলো আমরা করছি যে দেশে থাকবে। বাচ্চারা, স্কুলের বাচ্চারা যেরকম শিখবে, অ্যাট দ্য সেম টাইম গতকাল আমি বলেছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে একজনকে জিজ্ঞেস করছে সেই মানুষটা 35 বছর যাবত রিক্সা চালায়। একটা মানুষ 35 বছর যাবত কেন রিক্সা চালাবে? তার তো আরো অন্য কোয়ালিটি থাকতে পারে, কিন্তু সেই কোয়ালিটিটা সে ফুটিয়ে তোলার সুযোগটা পাচ্ছে না। আমরা সেই সুযোগটা করতে চাইছি। আপনাদের সামনে আমি লম্বা করব না বক্তব্য, অনেকে একটু অস্থির হয়ে গেছেন, উঠতে চাইছেন মনে হচ্ছে। আহ, আমি যেই কথাগুলো আপনাদের কাছে বললাম, আহ, আমি যত অল্প সময় যত দ্রুততার সাথে কথাগুলো বললাম আপনাদের কাছে, যে প্ল্যানিংগুলো তুলে দিলাম, এর বাইরে আরো অনেকগুলো আমাদের প্ল্যানিং আছে। আমরা 25 কোটির মতন গাছ লাগাতে চাই, আমাদের এইম আছে, বিকজ আমাদের এনভায়রনমেন্ট ক্লাইমেট এফেক্ট করছে। আমরা গাছ লাগাতে চাই। এই গাছ, এখন 25 কোটি গাছ, আপনি বলতে পারেন যে 25 কোটি গাছ লাগানো কি বছরে 4 থেকে 5 কোটি গাছ যদি আমরা লাগাই, কিভাবে এত চারা কোথার থেকে আসবে? সেই ক্যালকুলেশন আমরা করেছি, সেই গাছ কোথায় কোন গাছ হবে, বিকজ টেকনাফে যেই গাছ হবে ডেফিনেটলি তেঁতুলিয়াতে সেই গাছ হবে, হয়তো অত ভালো হবে না। কাজে কোন জোনে কোন জোনিং করে কি গাছ হতে পারে সেটার একটা চার্ট অলরেডি আমরা তৈরি করেছি। এবং এই চারা আপনি 3 মাস টাইম, মনসুন সিজন আপনি গাছ লাগাতে পারবেন, বাকি 9 মাস তো আপনি গাছ লাগাতে পারবেন না। 9 মাস আপনাকে চারাগুলো তৈরি করতে হবে। কিভাবে কোথায় চারাগুলো তৈরি হবে সেই ওয়ার্কও আমরা প্ল্যান করেছি, সেটা আমরা সেটার উপরে ওয়ার্কআউট করেছি। আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আজকে যে আমরা কাজ করছি, এবং আপনাদের মতন কেপেবল লোক যারা আছেন, আপনাদের ভেতরে কেপেবল লোক যারা আছেন, আমাদের এই প্ল্যানিং গুলো যখন বাস্তবায়ন করব, আমাদের যেই অনুষ্ঠানটি হচ্ছে কৃষি ইনস্টিটিউটের গত 3 দিন যেটা হয়েছে, এবং আরো এই সপ্তাহ পুরোটা যেটা হবে আগামী রবিবার পর্যন্ত, আহ, আমরা অনুষ্ঠানটার নাম দিয়েছি দেশ গড়ার পরিকল্পনা। ইনশাল্লাহ বিএনপি আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে পরে
এই যে পরিকল্পনা, এগুলোকে তো আমাদের বাস্তবায়ন করতে হবে। যে ফ্যামিলি কার্ডের কথা বলেছি, কৃষি কার্ডের কথাটা আমি বলিনি, সময় লাগবে। আমরা একটা, আমার মনে হয় মহাশয় সাহেব আবার আপনাদের দেখাতে পারবেন, ওনার সামনে ফোল্ডারে আছে কৃষি কার্ড। কৃষকদের জন্য আমরা কি করব? একটা কৃষককে সারা জীবন আমরা সাপোর্ট দেবো তা বলছি না, কিন্তু একটা সার্টেন টাইম, 5-7 বছর যদি আমরা প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষকদেরকে একটা সাপোর্ট দিতে পারি, তাহলে কিন্তু তারা আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে, তাদের অর্থনৈতিক মেরুদণ্ডটা সোজা হবে। কাজে সেটাও আমরা কিভাবে করব? দেশে কত প্রান্তিক কৃষক আছে, কত ক্ষুদ্র কৃষক, কত মাঝারি কৃষক, কি ক্যাটাগরির কি কৃষক আছে, সেটাও মোটামুটি অ্যাভেলেবেল যেই ডাটা আছে সেই ডাটার উপরে বেস করে আমরা সেটাও তৈরি করে ফেলেছি। আমরা আমরা একটা অ্যাপ তৈরি করেছি, যেই অ্যাপটার সাথে যেই কৃষকদেরকে আমরা এই কার্ডটা দিব, তাদেরকে আমরা ওই অ্যাপের সাথে কানেক্ট করব। যেমন ধরেন, যেমন আমার বাড়ি বগুড়া, আমার আহ, জন্মস্থান না, তবে আমার থানা হিসাবে বা উপজেলা হিসাবে যদি আমি বলি গাবতলী, গাবতলী এলাকার কৃষক আগামীকাল হয়তো আহ, সার দেবে কি দেবে না, সেটা ডিসাইড করতে হবে তাকে, যে আগামীকাল বৃষ্টি হবে কি হবে না। কারণ বৃষ্টি যদি হয়, সারটা ধুয়ে যাবে, ফার্টিলাইজার দেয় যদি। কাজে সে পার্টিকুলার গাবতলীতে আগামীকাল বৃষ্টি হবে কিনা, এই বিষয়টা আমরা ডেভেলপ করেছি। বাংলাদেশের একজন সায়েন্টিস্ট যিনি অস্ট্রেলিয়াতে আছেন, উনি এই অ্যাপটা অলরেডি ডেভেলপ করেছেন। কাজে আমরা এতটা ডিটেইল কাজ করেছি। এগ্রিকালচার নিয়ে আরো অনেকগুলো বিষয় আছে, যেহেতু এত বড় সময় হবে না আমাদের, আপনাদের শুধু বোঝার জন্য যান। কাজে এই জিনিসগুলোকে যদি আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়, শুধু আপনাদের ভেতরে নয়, সারা বাংলাদেশে যেখানে যেখানে যারা কেপেবল মানুষ আছেন, আমাদেরকে সেই মানুষগুলোকে এক করতে হবে, জড়ো করতে হবে। যে কোনো একজন বক্তা এখানে বলেছেন ওনার বক্তব্যে যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ওই সময় দেশ গঠনের জন্য বিভিন্ন জায়গা থেকে কেপেবল মানুষদেরকে নিয়ে আসছিলেন। ঠিক উপস্থিতিবৃন্দ, আমাদেরকে আগামী দিনে একই কাজ করতে হবে। কাজেই কারো হতাশ হবার কোনো কারণ নেই। আমাদের সামনে বহু কাজ, বহু কাজ, বহু কাজ আমাদের সামনে। আমাদেরকে সবাইকে প্রথমে একটা কাজ এখন করতে হবে। আপনারা এই ফোল্ডারটা একটু পরে পাবেন এবং আপনারা সাথে নিয়ে যাবেন, এবং আই এম ভেরি শিওর যে নিশ্চয়ই বাসায় গিয়ে আপনারা ফোল্ডারটা দেখবেন, ইন ডিটেল আপনারা পড়বেন যতটুকু ওখানে ডিটেল দেওয়া আছে। পড়ার পরে আপনারা, আমি একমত, আমি বিশ্বাস করি যে আপনারা একমত হবেন যে এই বেসিক কাজগুলো যদি আমরা করতে পারি। আমরা 20,000 কিলোমিটার প্রায় খাল খননের প্ল্যান নিয়েছি। কোথায় কোথায় কি খাল হবে কম বেশি তার প্ল্যানিংও আমরা করেছি। খাল, ক্যানেল, আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নেমে যাচ্ছে। 20 কোটি মানুষ প্রতিদিন কম বেশি নিচে থেকে পানি টানছে। আপনি চিন্তা করতে পারেন কি ডিজাস্টারাস অবস্থা হবে। প্রতি প্রতি বছর কয়েক মিটার করে পানি নেমে যাচ্ছে, ডেঞ্জারাস একটা ব্যাপার। আগে আমার পরিষ্কার মনে হচ্ছে ক্যান্টনমেন্টে যে বাসায় আমরা থাকতাম, 5-7 ফিট এইটিজের দিকে, আর্লি লেট এইটিজের দিকে 5-7 ফিট মাটি খুঁড়লেই পানি বেরিয়ে আসতো। এখন 100 ফিট এর বেশি, 200 ফিট গেলে অনেক সময় পানি পাওয়া যায় না। তাহলে কি ডেঞ্জারাস সিচুয়েশন। আমরা যদি আমাদের সারফেস ওয়াটারগুলোকে ধরে রাখতে না পারি, এবং সারফেস ওয়াটার ডেফিনেটলি লিক করে আস্তে আস্তে ওটাকে আবার রিচার্জ করবে যদি আমরা করতে পারি। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার শেষে চলে আসবো, আপনাদেরকে আর ধরে রাখবো না। বছরখানেক আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, হঠাৎ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর বিরাট এলাকা মিলে একটা বন্যা হয়েছিল। এই বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে পরে বন্যা হয়েছিল। খুব হইচই হয়েছিল বন্যাটা নিয়ে। বর্ডারের ওপাশ থেকে হঠাৎ করে ফ্লাড গেট খুলে দেওয়া হয়েছিল, যেটা আমরা শুনেছি, জেনেছি বা পত্রিকায় পড়েছি। এখন আপনি চিন্তা করে দেখুন, আহ, এই যে এরিয়াটা লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, যেই এলাকাটা বন্যা হয়েছে, আপনি একটা সুইমিং পুলের কথা চিন্তা করুন, যেই সুইমিং পুলটার এরিয়া হচ্ছে সে 50 স্কোয়ার মাইল। 50 স্কোয়ার মাইল। এই 50 স্কোয়ার মাইলের মধ্যে আপনার এভারেজ ডেপথ যদি 7 ফিট হয়ে থাকে, আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ পানি, কত পরিমাণ পানি। 50 স্কোয়ার মাইলের, 50 স্কোয়ার মাইল রেডিয়াসের একটা সুইমিং পুল উইথ এ ডেপথ অফ 7 ফিট, এভারেজ ডেপথ অফ 7 ফিট। আমরা 7 থেকে 10 দিন পরে দেখলাম ওই লক্ষ্মীপুর, নোয়াখালীতে বন্যাটা হয়েছিল, 7 দিন পরে সব সাগরে চলে গেল। কিন্তু এই পানিটাকে যদি আটকিয়ে রাখতে পারতাম, এই পানিটাকে কতভাবে কাজে লাগানো যেত। আমাদের খাল খননের অন্যতম একটা উদ্দেশ্য বন্যা যেরকম নিয়ন্ত্রণ করা, এই পানিটাকে কাজে লাগানো বিভিন্নভাবে। আমাদের প্রতিদিন অন এন এভারেজ একটা মানুষের 100 লিটারের মতন পানি ব্যবহার করতে হয়, সেটা গোসল টোসল, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে। আপনি যদি ওয়াটার বডি থেকে, গ্রামে গঞ্জে যেই মানুষগুলো একটু দূরে থাকে ওয়াটার বডি থেকে, আপনি একটু জিনিস খেয়াল করে দেখবেন, আপনারা যারা গ্রামে যান, যারা ওয়াটার বডি থেকে দূরে থাকে, তাদের দেখবেন স্কিন ডিজিজ হয়ে থাকে।
কারণ যেহেতু ওয়াটার বডিতে আমাদের খাল বিল নদী পুকুর সব শুকিয়ে গেছে, আমরা প্রপারলি এগুলোকে মেনটেন করিনি, ফলে তারা পানি এনাফ পানি তারা পায় না টু ওয়াশ দেমসেলফ, টু হাইজিন, মেনটেন দি হাইজিন, এবং সেই জন্য অনেকেরই কিন্তু স্কিন ডিজিজ আছে। কাজে অনেকগুলো বিষয় আছে কেন আমাদেরকে খাল খনন করতে হবে, অনেকগুলো বিষয় আছে, অনেক ছোট ছোট বিষয় আছে, বাট আমরা নজর এড়িয়ে যাই। গাছের কথা বলেছি, ঢাকা শহরের এয়ার পলিউশন আপনারা সবাই তার সাক্ষী, আপনারা নিজেরাই ব্রিথ করেন, আমরা পত্রপত্রিকা পড়েছি। উপস্থিতিবৃন্দ, অনেকগুলো কথা বলে ফেললাম। মূল কথা হচ্ছে যে যেটি বলতে চাচ্ছিলাম, আপনাদের যদি মনে হয় এতক্ষণ যেই কথাগুলো বলেছে এবং যেই ফোল্ডার আপনাদের সামনে দেব আমরা, ওগুলো পড়ার পরে যদি আপনাদের মনে হয় ইয়েস উই ক্যান মেক এ চেঞ্জ, উই ক্যান ডু সামথিং, তাহলে আপনারা যারা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস করেন, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন সকলে আমরা ইউনাইটেড থাকি, সকলে আমরা জাতীয়তাবাদী শক্তিকে আমরা এই কাজগুলো করতে সাহায্য করি, এই কাজগুলো করতে সাহায্য করি। আপনাদের কাছে এইটি নিশ্চয়ই, আজকে যদি এখানে দেশনেত্রী খালেদা জিয়া উপস্থিত থাকতে পারতেন, উনিও আপনাদের কাছে সেটাই চেতেন, আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা উনি নিশ্চয়ই চেতেন আপনাদের কাছে। আমিও ওনার পক্ষ হয়ে, সমগ্র জাতীয়তাবাদী শক্তির পক্ষ হয়ে, আজকে আমি বাংলাদেশের নিরাপত্তা যারা নিশ্চিত করেন, দেশের সমগ্র মানুষের পক্ষ হয়ে, তাদের সকলের কাছে আমি সহযোগিতা চাইছি। আমাদের এই পরিকল্পনা যে কয়টি আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলোকে সফল করার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য আমরা প্রত্যাশা করি। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি আপনাদের কাছে।